জয়নিতাই রাধে রাধে বন্ধুরা, আবারও একটা চিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কি বলতো, সাবুদানা। আমি ছোট বড় নিয়েছি, একটু অল্পখানে বড় ছিল তাই মিশিয়ে দিয়েছি, আর ছোট সাবু নিয়েছি, তোমরা বড়ও নিতে পারো। পরিষ্কার করে আমি চালিয়ে নিয়েছি, চালিয়ে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে জলের মধ্যে রেখে দিলাম। রাতভর এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম সকালবেলার জন্য, কারণ সকালে ভিজিয়ে তারপরে সাবুদানার এটা পাঁপড়টা হয় না, অনেক সময় লাগে। এই দেখো সকালবেলা আমি চলে এসেছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি, ধুয়ে আবার একটু পরিষ্কার করে জল অনেকটা ফুলেও গেছে, দেখো রাত ধরে ফুলেছে। এরপরে কড়াইতে আমি একটু জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা জাস্ট গরম হয়ে আসবে, এখন ওই যে ভেজানো সাবুগুলো ওর মধ্যে ঢেলে দেব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে গেলে না অনেকটা সময় তোমার সাবুদানার সময় লাগবে। একটু লবণ দিয়ে দিলাম, জল এবার ফুটে উঠেছে, লবণ দেওয়ার সাথে সাথে জলটা ফোটা শুরু করলো। এবারে জল সহ সাবুদানাগুলো আমি এর মধ্যেই দিয়ে দিলাম। মিডিয়াম গ্যাস করে খুন্তি দিয়ে নাড়তে হবে। একটু জল বেশি করে দেবে, কারণ আমার জল না কম হয়ে গেছিল, তাই আমি দুবার আবার একটু জল দিয়েছিলাম। সেটা করবে না, একটু জল বেশি করে দিয়ে তারপরে নাড়াতে থাকলে সাবুদানা এমনিতেই এঁটে যাবে। এমন জল দেবে আবার যেন পুরো পাতলা হয়ে যাবে, পায়েসের মতন হয়ে যাবে, সেটা ভালো লাগবে না, তখন অনেক সময় লাগবে। এই দেখো অনেকটা গাঢ়া গাঢ়া হয়ে আসছে। এরপরে আমি আরেকটু জল মিশিয়েছিলাম, উষ্ণ গরম জল, তাতে সাবুটা আরো নরম হবে, কারণ ফুটতে সময় লাগে। ছোট বড় দুটো ছিল তো মিক্সড, তার জন্য অল্প করে গ্যাস করে মিডিয়াম আঁচে আমি এটা পাকাচ্ছি, তাহলে কিন্তু ভালোভাবে সাবুদানাটা বয়েল হয়ে যাবে। কাঁচা সাবুদানারও পাঁপড় হয়, যেটা গোটা গোটা পাঁপড় হয়, তারও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে সাবুদানার পাঁপড় করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বার ব্রতর জন্য এই সাবুদানার পাঁপড় কিন্তু বানিয়ে স্টোর করে তোমরা রাখতে পারো। দেখো অনেকটা নরম হয়ে গেছে আর একদম খিচুড়ির মতন হয়ে গেছে। এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে। তোমরা লঙ্কা, শুকনো লঙ্কার কুচি দিতে পারো বা পাউডার করে দিতে পারো, তাতে কিন্তু লঙ্কা ভাজার সময় একটু গিরগিরে হবে। আমি গোলমরিচটার ফ্লেভার ভালো লাগে তাই একটু গোলমরিচ দিয়েছি। আর আমার না বারবার বলছিলাম তোমরা এতটা শক্ত করবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে না আরও শক্ত হয়ে যাবে। আমার এই সময় গ্যাসটা বন্ধ করে দেওয়াটা উচিত ছিল, আমি কিন্তু একটু ফুটিয়ে ফেলেছি, তাতে একটু শক্ত হয়ে গেছে। তোমরা শক্ত করবে না, এর চেয়ে একটু নরম করবে, একটু যেমন নয় পাতলা নয় মোটা, সেরকম একটা থিকনেস ভাব আসবে। এই অবস্থায় বন্ধ করে দিলে ভালো ছিল। আমি আরও একটু ফুটিয়ে দিয়েছি, যার জন্য ঠান্ডা হতে হতে না এটা শক্ত হয়ে গেছিলো। এরপরে ভালো করে আমি নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে আমি ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করবে না, উষ্ণ উষ্ণ ঠান্ডা হবে, সেই সময় আমি শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছি সেইটাই মিশিয়ে দেব। এই নাড়াচাড়া করতে করতেই না আমি ওটা মেশাবো। প্রথম থেকে মেশালে লঙ্কাটা একদম ঘেঁটে পেস্ট হয়ে যাবে এর সাথে। দেখো অনেকটা ঠান্ডা হয়েছে, এইবার আমি লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে ভাজার পরে একটা একটা মুখে পড়লে না বেশ ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগে। আলাদাভাবে লঙ্কার গুঁড়ো মিশিয়ে খেলেও হয়, কিন্তু এইটা দিয়ে খেলে কিন্তু আরও টেস্টি হয়। এবারে সুন্দর করে আমি মিশিয়ে নিছি, যতটা পেস্ট হবে ততটা কিন্তু সাবুদানা বেশ পাঁপড়গুলো ভালো হবে। এবারে উষ্ণ অবস্থায়, একদম গরম অবস্থায় দিলে কি হয় না, পলিথিন তোমার আউটে যাওয়ার চান্স থাকবে। যদি গরম থালায় দাও, স্টিল থালায় দাও, তাতে কোনো সমস্যা নেই। আর চেষ্টা করবে খুব রোদ উঠলে তবে সাবুদানার পাঁপড় দেওয়ার জন্য, কারণ রোদ ভালো না হলে পাঁপড়দানা যদি না শুকে না একদম ভালো হবে না। এই দেখো বললাম যে ঠান্ডা হতে কিন্তু অনেকটা শক্ত হয়ে এসেছিল, কারণ আমি কি করে দেই সেটা তোমাদের দেখাবো। ছোট চামচ নিয়ে নিয়েছি, এবারে আমি ছাদের উপরে চলে যাচ্ছি। প্রচণ্ড রোদ উঠেছে, রোদের মধ্যেই আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো, যার জন্য থালাতে দিয়ে তারপরে আমি কিছুটা দেবো। এই যে দুটো আমি দুই রকমের দিলাম। এই যে ইডলি বর্তনে একটু দিয়েছি, আমি তেল দেইনি, কারণ আমি এটা স্টোর করে রাখবো না, তেল দিলে একটু গন্ধ করবে, দিলাম না, রোদের এতে শুকিয়ে উঠে পড়বে। আর একটা এই যে থালাতে দিয়েছি, আর কিসে দেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে না এমন কোনো বড় পলিথিন ছিল না, এটা অনলাইনে একটা সামান এসেছিলো, একটু মোটা পলিথিন আছে। আমি পলিথিনে কোনো তেল দিইনি, এমনি কেটে মাঝখানে চিড়ে দিয়েছি, দিয়ে পলিথিনটা দিয়ে দিয়েছি, কারণ যে রোদ না সাবুর পাঁপড় অটোমেটিক একাই উঠে যাবে, দুটো রোদ পেলেই ঠিক হয়ে যাবে। এর মধ্যে আমি বিনা ব্রাশ করে বিনা তেল ব্রাশেই আমি এটা দিচ্ছি। দেখো প্রচণ্ড রোদ উঠেছে, এখন বাজে কিন্তু সকাল 8টা। স্নান ফ্রান হয়ে গেছে, এখানে এসেই আমি দিয়ে দিচ্ছি, ঠাকুর পুজো করতে আসবো, দিয়েই এখানে দিয়ে দিলাম। এই যে থালা নিয়েছি, দেখো কোনো তেল নেই, শুকনো থালা। এই থালাটা রেখে তোমাদের একটু ভিডিও করে দেখাতে দেখাতে থালাটা কি গরম হয়ে গেছে, টাক যেন আমার জ্বলে যাচ্ছে। থালাতে যেহেতু দেবে পাঁপড় না,
না ঘর থেকেই সাবুদানার এগুলো দিয়ে তারপরে রোদে এসে দিয়ে দেবে থালাতে, তাহলে ঠিক আছে। ছাইরাতে বাতাসে বসে বসে দিয়ে দেবে। আমি না বাতাসে সাবুদানাটা রেখে দিয়েছিলাম বলে একটু শক্ত হয়ে গেছে। ছোট চামচে অল্প অল্প দিয়ে চামচটা দিয়ে এরকম পিছনটা দিয়ে একটু জাঁকিয়ে দেবে, তাহলে একটু মেলে যাবে। এরকম করে করে দেবে। বেশি পাতলা করলে না পরে যখন রোদ উঠবে শুকে না ফেটে যাবে। তোমরা দেখবে আমি এখন পরে ভয়েস দিচ্ছি, আমার শুকনোর পরে কিন্তু থালাতে অনেকগুলো ফেটে গেছিলো। কারণ একটু বেশি পাতলা হয়ে গেলে আবার বেশি মোটা হয়ে গেলে শুকতে একটু সময় লাগবে। দেখো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে পলিথিনটা শুধু বাকি আছে, থালাটাই দিয়ে দিয়েছি। আমি 2-3টে পলিথিনে দেবো, কারণ আমার তেমন না আমার কাছে বড় পলিথিন নেই। আর আমি শাড়িতে দিলাম না কেন, সাবুদানা না নিচে লেগে গেলে না বালি কচকচ করবে। দেখো সব দিয়ে দিয়েছি, 2টো পলিথিনে দিয়েছি আর 3টে দিয়েছি, একটা ইডলি বর্তন আর 2টো থালাতে দিয়েছি। অল্প করেই বানিয়ে তোমাদের আমি দেখালাম। আর তোমরাও এই পদ্ধতিতে সাবুদানার পাঁপড় বানাবে, বানাতো কি খুব সুন্দর বানানো হবে এবং স্টোর করে তোমরা রাখতে পারো, যখন ইচ্ছে তেলে ফ্রাই করে খাবে, সত্যি খুব ভালো লাগে। বাজারে না কিনেও বারব্রততে করলে তখন আর লবণটা দেবে না, লবণ তখন সেদা লবণ দেবে বা এমনি লবণ না দিলেও চলবে। এবার দেখো পরের দিনের আমি দেখাচ্ছি। আর সেই দিন আর ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। দেখো পরের দিনে আমার পাঁপড় কিভাবে শুকেছে, আর দেখো থালাতেই ফেটে গেছে। মানে থালা ফেটে যায়নি, পাঁপড়গুলো দেখো ফেটে একাই উঠে পড়েছে। আর থালা কি গরম হয়েছে, একাই ফেটে উঠেছে। এই যে একটু পাতলা করে দিয়েছিলাম বলে থালা থেকে সব ফেটে উঠে পড়েছে। আর দেখো ইডলির বর্তনগুলো একাই সব উঠে গেছে। পলিথিনগুলো কিছুটা বাকি আছে, নাহলে বেশিরভাগ সব উঠে পড়েছে। 2টো পলিথিন আরেকটা রোদ দিলেই কিন্তু সুন্দরভাবে পাঁপড় আমার রেডি হয়ে যাবে। আমরা তো বাজার থেকে প্রায় সাবুদানার পাঁপড় কিনে খাই। আজকে বললাম যে চলো নিজেই একটু সাবুদানার পাঁপড় দিয়ে বাড়িতে স্টোর করে রেখে দিই। পরের দিন সবগুলো তুলে নিয়ে থালার মধ্যে এই যে আমি রোদে দিয়ে দিলাম। প্রচণ্ড রোদ, পর কিন্তু ভালো রোদ থাকলে 2 দিনে খুব সুন্দরভাবে শুকে যায়। আর দেখো একদম খটখট হয়ে গেছে, তাও আমি একটু ভালো করে রোদে দিয়ে এটা ডব্বার মধ্যে স্টোর করে রেখে দেব। আর আমি এখন রোদ থেকে তুলে নিয়ে যাব। এখন ভালোই রোদ আছে, এখন 2টো বাজে। এরপরে তোমাদের ফ্রাই করে আমি দেখাবো। এই যে আমি এখন ছাদ থেকে নিয়ে চলে যাচ্ছি। প্রচণ্ড রোদ, মাথা যেন একদম অন্ধকার হয়ে যাচ্ছে, চোখ ফোকগুলো অন্ধকার হয়ে যাচ্ছে। নিচে চলে আসছি, এসে আমি তোমাদের ফ্রাই করে দেখাবো। এই যে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি। আজকে আমাদের সাদা তেলটা একটু বাড়ন্ত, তাই সর্ষের তেল দিয়ে আমি ফ্রাই করছি। তোমরা সর্ষের তেলে ফ্রাই করবে না, অনেকে কিন্তু সর্ষের তেলে ভাজা খেতে খুব ভালোবাসে। আমাদের একদম ভালো লাগে না, এই চিপস বগেরা না একটু সাদা তেলে ভালো লাগে। আর এই যে দেখো তেলটা গরম ভালো করে, সাবুর পাঁপড়ে কিন্তু খুব ভালো করে তেল গরম করতে হয়, না হলে কিন্তু সাবুর মাঝখানটা একটু শক্ত থেকে যায়। ভালো করে না ফুললে সাবুর পাঁপড় ফুলবে না, মানে সফট হবে না। আর কত বড় হয়ে গেছে দেখেছো। এটা যদি সাদা তেলে হতো না, পাঁপড়টা আমার একদম সাদা ধপধপ হতো। আর একটু যেহেতু সর্ষের তেলে একটু করছি না, তাই একটু হালকা হলদেটে ভাব আসছে। আর এই দেখো যেহেতু আমার লঙ্কা আছে, গোলমরিচ, লবণ সব দেওয়া আছে, আমি আলাদাভাবে আর কিছুই দিলাম না। আর তোমাদের মচমচ করে আমি ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে, পুরো আওয়াজটা তোমাদের শোনাচ্ছি। দাঁড়াও, আমার পদ্ধতিতে একবার সাবুদানার পাঁপড় বানিয়ে দেখো তো, দারুণ লাগবে। বাজার থেকে আর কিনতেই হবে না, যখন ইচ্ছে হবে বানিয়ে খেতে পারো। তাহলে আজকের মতন বিদায় নিলাম, তারপরের ব্লগে বা রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে প্রচুর জল খাবে, ফল খাবে। রাধে রাধে বন্ধুরা।